Hello everyone, welcome to DD Physics. আমাদের একটা নতুন সিরিজ চালু করলাম আমরা, সেটা হচ্ছে জেই মেন্স, নিট ইউজি, ডব্লিউবিজেই, জেনপাস ইউজি এই সমস্ত পরীক্ষার জন্য মিক্সড প্র্যাকটিস সেট। কি? মিক্সড প্র্যাকটিস সেট, মিক্সড প্র্যাকটিস সেট। এই সেটগুলোতে কি পাবো আমরা? অ্যাপ্রক্স 10 কোয়েশ্চেন্স পাবো প্রত্যেকটা সেটে। অ্যাপ্রক্স 10 কোয়েশ্চেন্স পাবো এবং ওই 10টা কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10টা কোয়েশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। কিসের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট? এই পরীক্ষাগুলোর পার্সপেক্টিভে, সেটা জেই মেইনস হোক, নিট ইউজি হোক, ডব্লিউবিজেই হোক বা জেনপাস হোক। ঠিক আছে? কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস কোনো না কোনো কোয়েশ্চেন থেকে করা। লাইক জেই মেইনস এর প্রিভিয়াস কোয়েশ্চেন হতে পারে, নিট ইউজির প্রিভিয়াস কোয়েশ্চেন হতে পারে, ডব্লিউবিজেই এর প্রিভিয়াস কোয়েশ্চেন হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ জেনপাস ইউজিরও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে? তো এই প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে আমাদের কি লাভ হবে বা কি অ্যাডভান্টেজ হবে? অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি হবে? অ্যাডভান্টেজ ফার্স্ট অফ অল রিভিশন হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড অ্যাডভান্টেজ কি হবে? সেকেন্ড অ্যাডভান্টেজ হবে কি নিউমেরিক্যাল সলভিং যে অ্যাবিলিটি সেটা বাড়বে। ওকে, তো এই মোটোটাকে সামনে রেখে আমি এই প্র্যাকটিস সেশনটা শুরু করলাম। আজকে প্র্যাকটিস সেট 1। তাহলে চলো শুরু করা যাক সময় নষ্ট না করে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন। কিসের কোশ্চেন এটা? নিট 2023 এর কোশ্চেন। নিট 2023 এর কোশ্চেন। কি বলা আছে? একটি গাড়ি অর্ধেক দূরত্ব ভি দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 2v দ্রুতিতে অতিক্রম করলো। তার মানে মনে করো এটা আমার রাস্তা। ওকে, এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, ঠিক মাঝখানে মনে করো সি পয়েন্ট আছে। তাহলে টোটাল রাস্তা ধরি আমি 2x। স্যার 2x ধরলেন, x ধরলে কি অসুবিধা হতো? না, x ধরলে কোনো অসুবিধা হতো না, তুমি তোমার মতো করে ধরো। আমি 2x ধরলাম কেন পরে বলছি আমি। তাহলে অর্ধেক রাস্তা কি হবে? x, অর্থাৎ AC is equal to x, CD is equal to কি হবে? x। ওকে, মনে করো প্রথম অর্ধেক যেতে সময় লাগে কত? t1। দ্বিতীয় অর্ধেক যেতে সময় লাগে কত? t2। আবার প্রশ্নে বলা আছে যে প্রথম অর্ধেকে দ্রুতি কত হয়? v, দ্বিতীয় অর্ধেকে দ্রুতি কত হয়? 2v। আমাদেরকে কি বের করতে বলেছে? গাড়িটির গড় দ্রুতি। কি বের করতে বলেছে? গাড়িটির গড় দ্রুতি। ওকে, তো ভি এভারেজের ফর্মুলা কি? ভি এভারেজের ফর্মুলা হচ্ছে, গড় ত্রুটি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট কি সময়। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা হচ্ছে আমার ফর্মুলা গড় দ্রুতির। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? সিম্পলি 2x। মোট সময় কত হবে? t1 প্লাস t2। কারণ AC যেতে সময় লেগেছে আমি ধরে নিয়েছি t1 এবং CB যেতে সময় লেগেছে t2। তাহলে মোট সময় কত হবে? t1 প্লাস t2। এবার AC রাস্তার জন্য আমি লিখব দূরত্ব সমান সমান দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। হ্যাঁ কি না? লেখা যায় কি লেখা যায় না? তাহলে t1 is equal to কত হবে? x বাই
ভি। সিমিলারলি আমি সেকেন্ড রাস্তার জন্য অর্থাৎ সিবি পার্টের জন্য লিখতে পারি 2v is equal to x by t2 or t2 is equal to x by 2v। লিখতে পারি কি পারি না? তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো 2x, আচ্ছা, x by v প্লাস x by 2v। ওকে, করো। 2x v 2v এর এলসিএম নাও, 2v হবে, হ্যাঁ কি না? তাহলে এখানে হচ্ছে 2x প্লাস x, এই 2v উপরে চলে গেল, তাহলে 4x v বাই কত 3x। সো আলটিমেটলি v এভারেজ কত দাঁড়ালো? v এভারেজ দাঁড়ালো 4v বাই 3। v এভারেজ কত দাঁড়ালো? 4v বাই 3। v এভারেজ কত আসলো? 4v বাই 3। এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন ই। অ্যান্সার হচ্ছে কি? অপশন ই। এটা আমি তোমাকে ডিটেইলসে করালাম, যেভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হয় ফান্ডামেন্টাল। এটা কি? এটা হচ্ছে ফান্ডামেন্টাল ধরে করালাম, ফান্ডামেন্টাল ধরে করালাম। এবার আমি যদি তোমার পরীক্ষার পার্সপেক্টিভে বলি যে এটা কিভাবে করতে হবে, এটার জন্য আলাদা একটা ফর্মুলা আছে, তাহলে এত বড় ক্যালকুলেশন আমার জাস্ট 2-3 লাইনের মধ্যে হয়ে যাবে। এত বড় ক্যালকুলেশন আমার 2-3 লাইনের মধ্যে হয়ে যাবে। তাহলে আমরা সেই 2-3 লাইনের ক্যালকুলেশনটা আমরা একটু সেই ফর্মুলাটা আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, ফর্মুলাটা আমরা একটু দেখে নিচ্ছি। 1 মিনিট, আমরা এবার নিউ ফর্মুলাটা একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, নিউ ফর্মুলাটা আমরা একটু দেখে নিই। দেখো নিউ ফর্মুলা কি বলছে? নিউ ফর্মুলা বলছে, আচ্ছা 1 মিনিট, 1 মিনিট। নিউ ফর্মুলা কি বলেছে? নিউ ফর্মুলা বলেছে যে যদি নিউ ফর্মুলা और শর্টকাট কি? একটা রাস্তা আছে, টোটাল রাস্তা আছে, তার অর্ধেক যদি v1 স্পিডে যায়, বাকি অর্ধেক যদি v2 স্পিডে যায়। প্রথম অর্ধেক v1 স্পিডে যাচ্ছে, বাকি অর্ধেক v2 স্পিডে যাচ্ছে। তাহলে লেখো একটি রাস্তায় লেখো একটি রাস্তার প্রথম অর্ধেক v1 দ্রুতিতে এবং দ্বিতীয় অর্ধেক v2 দ্রুতিতে গেলে v এভারেজ কত হবে? v এভারেজ হবে 2v1 v2 বাই v1 প্লাস v2। এটা হচ্ছে আমার ফর্মুলা। অর্ধেক রাস্তা যদি দেওয়া থাকে তাহলে 2v1 v2 বাই v1 প্লাস v2। মাইন্ড ইট, এই ফর্মুলাটা কখন কাজে লাগাতে পারবে? যখন প্রশ্নে দেওয়া থাকবে যে টোটাল রাস্তার অর্ধেক দূরত্ব v1 স্পিডে গেছে গাড়িটা, দ্বিতীয় অর্ধেক গেছে v2 স্পিডে, তাহলে কিন্তু এই ফর্মুলাটা লাগানো যাবে। চলো এটা মনে রাখবো না স্যার, না মনে রাখো কোনো সমস্যা নেই, কিন্তু যেটা ফান্ডামেন্টাল সেটা কিন্তু মনে রাখতেই হবে। v এভারেজ ইজ ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। বোঝা গেল? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন WBJEE 2023 এর কোশ্চেন, তাই না? কি বলা আছে? 2 কেজি ভরের একটি বস্তু
কি বলা আছে 2 কেজি ভরের একটি বস্তু, তাহলে বস্তুর ভর দেওয়া আছে স্যার কত 2 কেজি, বস্তুর ভর কত দেওয়া আছে 2 কেজি। 5 মিটার ব্যাসার্ধের অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে কি বৃত্তের ব্যাসার্ধ কত 5 মিটার স্যার। বস্তুটির দ্রুতি 2 মিটার 2√5 মিটার পার সেকেন্ড, তার মানে ভি কত ভি হচ্ছে 2√5 মিটার পার সেকেন্ড এবং ওই দ্রুতি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি তার মানে এ টি ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। স্যার এ টি কি? এ মানে তো জানি অ্যাক্সেলারেশন, টি কি? টি মানে হচ্ছে ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন। টি মানে কি? টি মানে হচ্ছে ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন। টি মানে কি? টি মানে হচ্ছে ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন। ব্যাপার কি স্যার? ব্যাপারটা হচ্ছে এই যে দেখো, এই যে আমার সার্কুলার পাথ, এই যে আমার সার্কুলার পাথ, ওকে ভালো করে দেখো। এবার এটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে আমার সেন্টার, অবজেক্টটা মনে করো এইভাবে ঘুরছে, তাহলে এটা হচ্ছে আমার রেডিয়াস, ওকে। আচ্ছা এই বরাবর ট্রান্সলেশনটা হচ্ছে এটি, মানে হচ্ছে সরি এই বরাবর অ্যাক্সেলারেশনটা হচ্ছে এটি, এটি মানে হচ্ছে ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন। যেহেতু বেগটা বৃদ্ধি পাচ্ছে তাই একটা কি হবে ত্বরণ হবে, সেই ত্বরণটা কি হবে বৃত্তের স্পর্শক বরাবর হবে। স্যার একটাই ত্বরণ হবে, আরেকটা ত্বরণ তো হওয়ার কথা। এক্স্যাক্টলি, যখন অবজেক্ট সার্কুলার পাথে রোটেট করে তখন সার্কেল বরাবর তো ত্বরণ থাকবেই। সেটা কি? সেটা হচ্ছে এসি সেন্ট্রিপেটাল ফোর্স। সেটা কি? সেটা হচ্ছে এসি সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে এসি কত স্যার? এসি স্যার দেওয়া নেই, বের করতে হবে। এসির ফর্মুলা কি? ভি স্কয়ার বাই আর। ভি কত? ভি ইজ 2√5 স্কয়ার বাই আর, আর ইজ গিভেন 5। তাহলে এসি কত দাঁড়ালো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটি ইজ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এসি ইজ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। চাইছে কি ওই মুহূর্তে বস্তুর উপর ক্রিয়ারত বলের মান। ইস্ট or west there is only one formula for force, that is F is equal to ma. F is equal to ma, that means force is equal to mass into acceleration. এবার অ্যাক্সেলারেশন, এখানে দুটো অ্যাক্সেলারেশন দেওয়া আছে এটি এন্ড এসি। স্যার যোগ করে দিব? আরে পাগল, যোগ করবে কি কেন? অ্যাক্সেলারেশন কি স্কেলার কোয়ান্টিটিতে যোগ করে দেবে? তাহলে যোগ করা যাবে না, ভেক্টর সাম বের করতে হবে বা রেজাল্টেন্ট বের করতে হবে। তাহলে এ নেট কত দাঁড়াচ্ছে আমাদের? এ নেট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এ টি স্কয়ার প্লাস এ সি স্কয়ার প্লাস 2 এ টি এ সি। এদের মাঝখানের অ্যাঙ্গেল কত? এটি এসির মাঝখানের অ্যাঙ্গেল কত? এক্স্যাক্টলি cos 90 ডিগ্রি, এক্স্যাক্টলি cos 90 ডিগ্রি। বসাও। তার মানে এটি, এটি কত 3 স্কয়ার প্লাস এসি কত 4 স্কয়ার। মাইন্ড ইট cos 90 পার 0 হয়ে যাবে, সেই বারটা আর আমি লিখলাম না। তাহলে 16 9 25 কত দাঁড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে নেট অ্যাক্সেলারেশন কত দাঁড়ালো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ফোর্স কত হবে? সিম্পলি ফোর্স ইজ ইকুয়াল টু m ইনটু a net, that is মাস হচ্ছে কত 2 into 5, that is 10 newton. So our force is how much? Our force is 10 newton. Option D. Option D is the right answer. Okay. দেখো এখানে যেহেতু ওর স্পিডটা বাড়ছে, ইউনিফর্ম থাকছে না, তাই কিন্তু ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন আসলো।
ওকে, যদি ওর স্পিডটা কনস্ট্যান্ট থাকতো, যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হতো, তাহলে ট্রান্সলেশনাল মোশনের কোনো ব্যাপার ছিল, ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশনের কোনো ব্যাপার ছিল না। ওকে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন ফ্রম WBJEE. Let us go to the next problem. That is the next problem. Okay, একটি মসৃণ টেবিলের ওপর m ভরের একটি ব্লক ভি বেগে অপর একটি m ভরের স্থির ব্লকের দিকে ধাবমান। তাহলে আমি ছবিটা আবার আঁকছি, না আঁকলেও হতো, বাট ছবিটা আঁকি। তাহলে এখানে একটা ব্লক আছে যার মাস কত m, ও এইদিকে যাচ্ছে, কি স্পিডে যাচ্ছে, v স্পিডে যাচ্ছে। এখানে আরেকটা ব্লক আছে যার মাস m, ওর সঙ্গে না একটা স্প্রিং লাগানো আছে। কি লাগানো আছে? স্প্রিং লাগানো আছে। এবং ওই স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k। বলছে স্প্রিংটির সংকোচনের সর্বোচ্চ পরিমাণ কি হবে? স্প্রিংটির সংকোচনের সর্বোচ্চ পরিমাণ কি হবে? এবার স্প্রিং এর সংকোচন মানে কি? মানে স্প্রিংটা কতখানি, স্প্রিং এর দৈর্ঘ্য কতখানি কমবে। তাহলে এখানে আমরা কি করব যে স্প্রিং এর দৈর্ঘ্য কতখানি কমবে? দেখো, প্রথমে বোঝো, নিউমেরিক্যাল করা চুটকির ব্যাপার। প্রথমে বুঝতে হবে স্প্রিংটা কেন সংকুচিত হবে। স্প্রিংটা সংকুচিত হবে কারণ কি, যে এই যে তোমার m ভরের ভি ব্লকটা স্প্রিং এর উপর এসে পড়বে, তার ফলে সংকুচিত হবে। তার মানে কি? তার মানে m ভরের যে ব্লকটা গতিশক্তি নিয়ে আসছে, সেই গতিশক্তিটা কিসে স্থানান্তরিত হয়ে যাবে বা কিসে রূপান্তরিত হয়ে যাবে? স্প্রিং এর স্থিতিস্থাপক স্থিতিশক্তিতে। এটাই তো শক্তির রূপান্তর। তাহলে এখানে কি শক্তি থেকে কি শক্তি তৈরি হচ্ছে? m ভরের ব্লকটা একটা গতিশক্তি নিয়ে আসছে, নিয়ে এসে স্প্রিং এর উপর ধাক্কা মারলো, ও থেমে গেল। তার মানে ওই গতিশক্তিটা স্প্রিং এর স্থিতিস্থাপক স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তার মানে কি? তার মানে এখানে ব্লকের গতিশক্তি, ব্লকের গতিশক্তি ইজ ইকুয়াল টু কি? স্প্রিং এর স্থিতিশক্তি বা স্থিতিস্থাপক লিখে নিই, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ওকে, সো ব্লকের গতিশক্তি কত? সবাই জানে, হাফ অফ mv স্কয়ার, ব্লকের মাস ইনটু ব্লকের স্পিড স্কয়ার। আচ্ছা, স্প্রিং এর স্থিতিস্থাপক স্থিতিশক্তি হয় হাফ অফ কে এক্স স্কয়ার, যেখানে এক্সটা হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। তো এখানে সংকুচিত হচ্ছে, দ্যাট মিন্স এক্স স্ট্যান্ডস ফর সংকোচন। তাহলে আলটিমেটলি এখান থেকে হাফ হাফ কাটবে, হাফ হাফ কাটলো, কে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার, that is x square is equal to m by k into v square. That means x is equal to under root of m by k into v, under root of m by k into v. এটা হচ্ছে আমার অ্যান্সার, অ্যান্সার ই। সিম্পলি এখানে আমরা কি ইউজ করলাম? এখানে আমরা ইউজ করলাম যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। ওকে, এখানে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি আমরা ইউজ করলাম। এটা দারুণ প্রবলেম ছিল। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম অন ইউর স্ক্রিন। কি বলেছে? m ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে √3v বেগে ছোড়া হলো, যেখানে v হলো পৃথিবী পৃষ্ঠে বস্তুটির মুক্তিবেগ। বস্তুটির অন্তিম বেগ কত হবে? বস্তুটির অন্তিম বেগ কত হবে? ওকে, বস্তুটির অন্তিম বেগ কত হবে? এক মিনিট। হ্যাঁ, বস্তুটির অন্তিম বেগ কত হবে? রেকর্ড হচ্ছে, সব ঠিকঠাক। ওকে, বস্তুটির অন্তিম বেগ চেয়েছে, তাই না?
তো এখানেও আমরা ইউজ করব কি শক্তির সংরক্ষণ নীতি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। ঠিক আছে, তো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি যদি ইউজ করি তাহলে কি বলবো, দেখো পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে মোট শক্তি, দেখো এবার √3v বেগে ছোড়া হয়েছে, তো √3v বেগে যদি ছোড়া হয় তার মানে মুক্তিবেগের বেশি বেগে ছোড়া হয়েছে। এবার মুক্তিবেগে ছড়লে বস্তু কি কোথায় চলে যায়, অসীমে চলে যায়। অসীমের স্থিতিশক্তি কত হয়, 0 হয়। অসীমে কোনো বস্তুর স্থিতিশক্তি কত হয়, 0 হয়। ওকে, অসীমে কোনো বস্তুর স্থিতিশক্তি কত হয়, 0 হয়। তার মানে পৃথিবী পৃষ্ঠে মোট শক্তি আলটিমেটলি, এই আমি বুঝতে পারলাম যে বস্তুটি অসীমে চলে যাচ্ছে। বস্তুটি কোথায় চলে যাচ্ছে, অসীমে চলে যাচ্ছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে মোট শক্তি সমান অসীমে মোট শক্তি। আচ্ছা, এবার আসো পৃথিবী পৃষ্ঠে মোট শক্তি মানে পৃথিবী পৃষ্ঠে গতি শক্তি প্লাস পৃথিবী পৃষ্ঠে স্থিতি শক্তি। অসীমে মোট শক্তি মানে অসীমে গতি শক্তি ইকে প্রাইম প্লাস অসীমে স্থিতি শক্তি কত, 0। এবার 1/1 আমরা এই ফর্মুলাতে সবকিছু পুট করব। ওকে, তাহলে গতি শক্তি কত হবে পৃথিবী পৃষ্ঠে, হাফ অফ এম, পৃথিবী পৃষ্ঠ থেকে কত বেগে ছুটেছি, √3ve, সো রাইট ইট ডাউন, √3ve, এটা হচ্ছে বেগ তার স্কয়ার। তার মানে কত, তার মানে 3/2 m ve স্কয়ার। ওকে, আর ইউ কত, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে স্থিতিশক্তি মাইনাস gmm/r। পৃথিবী পৃষ্ঠের স্থিতিশক্তি কত হয়, মাইনাস gmm/r, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম তো জানোই বস্তুটির ভর। এবং আসি আমি ওই ইকে প্রাইম, অর্থাৎ অসীমে গতিশক্তি হাফ অফ এম ভি প্রাইম স্কয়ার লিখে দিচ্ছি। এবার এক নম্বর সমীকরণে সব বসাই আমরা। ওকে, 1 নম্বর ইকুয়েশনে আমরা সব বসাই, চলো 1/1 সব বসাই। 1 মিনিট বর্ডারটা তৈরি করে নিই। ওকে, তাহলে বসাও, কত আসছে ইকে, 3/2 m ve স্কয়ার। ওকে, মাইনাস g capital M small m by r, radius of earth is capital R, is equal to half of m v prime square। এই v prime square, v prime টাই তো বের করতে হবে, অন্তিম বেগ, তাই না? that means half of m v prime square is equal to 3/2 m। ve মানে কি স্যার, VE মানে হচ্ছে মুক্তিবেগ, যার ফর্মুলা হচ্ছে √2 ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই R, মুক্তিবেগ এর ফর্মুলা। ওকে, বসাও মুক্তিবেগের ফর্মুলা। মুক্তিবেগের ফর্মুলা কত আসবে, v স্কয়ার আছে, সো অনলি কি আসবে, 2G ক্যাপিটাল M বাই R মাইনাস GM বাই ক্যাপিটাল R। ওকে, স্মল এম সবগুলো থেকে কাটে, দেখো স্মল এম সবগুলো থেকে কাটে, 2 কাটে, তাহলে এখানে কি পড়ে থাকছে, হাফ অফ ভি প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু 3gm বাই আর মাইনাস gm বাই আর, দ্যাট ইজ 2gm বাই ক্যাপিটাল আর। ওকে, সো হাফ অফ ভি প্রাইম স্কয়ার 2gm বাই ক্যাপিটাল আর মানে কি, মানে হচ্ছে VE স্কয়ার। কেন স্যার এটা লিখলাম হুট করে, কারণ অপশনগুলো সব VE এর ফর্মে দেওয়া আছে। V is equal to
সাম নাম্বার ইনটু ভিই এই ফর্মে দেওয়া আছে, দেখো সেই জন্যই লিখলাম। সো ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু 2VE স্কোয়ার। সো ভি প্রাইম কত দাঁড়াচ্ছে? আন্ডার রুট অফ 2VE, এটাই আমার অ্যান্সার, আন্ডার রুট অফ 2 ইন্টু ভিই। অপশন 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 ডি। ওকে, সো এইখানেও আমরা কিন্তু যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি লাগালাম। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি একটা বিশাল ইম্পর্টেন্ট এবং সাহায্যকারী বা হেল্পফুল টুল। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, ভরবেগের সংরক্ষণ নীতি অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে। তো যাই হোক, এটা ছিল আমাদের এই ডব্লিউবিজিই 2022-এ। এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে? মহাকর্ষ। একটা সুন্দর কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দিস ইজ আওয়ার নেক্সট কোয়েশ্চেন। ওকে, দিস ইজ আওয়ার নেক্সট কোয়েশ্চেন। চলো, একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে এ থেকে সি অবস্থানে দুই ভাবে নিয়ে যাওয়া হলো। এ থেকে সি অবস্থানে দুই ভাবে নিয়ে যাওয়া হলো। এ দেওয়া আছে কি এ থেকে সি ডিরেক্টলি, এবং এ বি ও বিসি হয়ে, এই দুই ধাপে। এবার এসি পথে কৃতকার্য ও তাপ যথাক্রমে 200 জুল এবং 280 জুল। তার মানে এসি পথে কৃতকার্য কত? ডব্লিউ কত? এসি পথে কৃতকার্য হচ্ছে কত? 200 জুল। তাপ কত? তাপ হচ্ছে স্যার 280 জুল। ওকে, আবার এবিসি পথে কৃতকার্য যদি, আবার এবিসি পথে কি দেওয়া আছে? এবিসি পথে ডব্লিউ কত দেওয়া আছে? ডব্লিউ দেওয়া আছে 80 জুল। শোষিত তাপ কিউ কত? এবিসি পথে, এটা হচ্ছে আবার কোয়েশ্চেন। তার মানে এবিসি পথে কৃতকার্য আমাকে বের করতে হবে, সরি শোষিত তাপ আমাকে বের করতে হবে। এসি পথে আলটিমেটলি সিস্টেমটা এ পয়েন্ট থেকে কোথায় আসবে? সি পয়েন্টে আসবে। তার মানে যে পাথ দিয়ে আসুক না কেন, সেটা এবি বিসি হয়েও আসতে পারে, এসি হয়েও আসতে পারে। যে পাথ দিয়ে আসুক না কেন, যেহেতু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটস কি হচ্ছে? দুটোর ক্ষেত্রে একই হচ্ছে। অর্থাৎ ইনিশিয়াল স্টেট এ, ফাইনাল স্টেট সি। এসি দিয়েও আসলেও ইনিশিয়াল এ ফাইনাল সি, এ বিসি দিয়ে আসলেও ইনিশিয়াল এ ফাইনাল সি। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দুই ক্ষেত্রে একই হবে, দুই ক্ষেত্রে একই হবে। তো এসির ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? ফর্মুলা লাগাও, ফার্স্ট ল, দ্যাট ইজ ইউসি মাইনাস ইউএ প্লাস ডব্লিউ। সো ইউসি minus UA is equal to Q minus W. Q is 280. Q is 280 minus 200. That is how much? 80 joule. কত হলো? 80 জুল। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 80 জুল। এবার এডিসি পথে আসো। এবিসি পথে Q কি হবে? Q হবে সেম ইউসি মাইনাস ইউএ প্লাস অফ ডব্লিউ। ইউসি মাইনাস ইউএ তো বের করে নিলাম একটু আগে, 80 জুল। ডব্লিউ দেওয়া আছে কত? 80 জুল। তাহলে কিউ কত আসলো আমার? শোষিত তাপ 160 জুল। কত আসলো শোষিত তাপ? 160 জুল। শোষিত তাপ আসলো 160 জুল। ওকে, খুব সুন্দর একটা থার্মোডাইনামিক্স এর প্রবলেম, ডব্লিউবিজিই 2023, তাই না? তাহলে আমরা কি জানলাম? যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পথের উপর নির্ভর করে না, নির্ভর করে না, শুধু কি অবস্থার উপর নির্ভর করে, ঠিক আছে? কোন পথ দিয়ে গেলাম তার উপর নির্ভর করবে না, ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর নির্ভর করবে। সো লেটস গো টু দ্য নেক্সট প্রবলেম।
কোন চ্যাপ্টার থেকে আসছে প্রবলেমটা? সরল দোলগতি থেকে আসছে, নিট 2023। আচ্ছা, এক্সটি লেখচিত্র দেওয়া আছে, এই লেখচিত্র থেকে প্রথমে কিছু ডিকোড করে নিই। হ্যাঁ, দেখো ম্যাক্সিমাম সরণ কত হচ্ছে? পজিটিভ দিকে +1, নেগেটিভ দিকে -1। ম্যাক্সিমাম সরণ মানেই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড কত? a। টাইম পিরিয়ড দেখো, টাইম পিরিয়ড দেখো এখানে কত? 0, 0 থেকে শুরু করে এই যে এইটে আসলো, একটা কমপ্লিট ওয়েভ তৈরি হলো, তো এখানে সময় কত লেগেছে? 8 সেকেন্ড। সময় কত লেগেছে? 8 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড আমি পেয়ে গেলাম 8 সেকেন্ড। এবার কোশ্চেনে যাই। t = 2 সেকেন্ড সময় কণার ত্বরণ কত? t = 2 সেকেন্ড সময় কণার ত্বরণ। তো আমি অনেকভাবে, দুই ভাবে করা যায়, আমি একভাবে করছি, জাস্ট ইকুয়েশন লিখে করছি। x = a sin ওমেগা টি, এটা হবে সরল দোলগতির সমীকরণ। কারণ মূল বিন্দু থেকে শুরু হচ্ছে, তাই sin ওমেগা টি। উপর থেকে শুরু হলে হতো x = a cos ওমেগা টি। ওকে, তার মানে আমার x = এর জায়গায় 1, সো অনলি sin অফ ওমেগা টি। x কি আমার পজিশন, t এর সময় পজিশন, তাহলে dx dt যদি করি, dx dt d dt of sin ওমেগা টি কত দাঁড়াবে জানো? দাঁড়াবে ওমেগা cos ওমেগা টি, ওমেগা cos ওমেগা টি। তাহলে dx dt করলে আমি কি পেলাম? আমি পেলাম v, ভেলোসিটি। আমার তো দরকার অ্যাক্সেলারেশন, ত্বরণ। তার মানে আমি একবার লিখে নিই, v = ওমেগা cos অফ ওমেগা টি। এবার dv dt করি, a dv dt করলে পাবো আমি ত্বরণ, dv dt = d dt অফ ওমেগা cos ওমেগা টি। তার মানে কি আসবে এখান থেকে? এখান থেকে আসবে ওমেগা তো থাকলো, cos ওমেগা টি থেকে কি আসবে? মাইনাস ওমেগা sin ওমেগা টি, দ্যাট মিনস মাইনাস ওমেগা স্কয়ার sin ওমেগা টি। এটা আমার ত্বরণ, যে কোনো সময় টি, যে কোনো সময় টি এ ত্বরণ কত হয়? মাইনাস ওমেগা স্কয়ার sin ওমেগা টি হয়। তা আমাদের কত সময় ত্বরণ বের করতে বলেছে? 2 সেকেন্ড সময়। তাহলে চলো, a = মাইনাস ওমেগা মানে কি? 2 পাই বাই টি। ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি। টি এর জায়গায় কত বসাবো? 8। ভেরি গুড, টি এর জায়গায় বসাবো 8 ইনটু সাইন ওমেগা 2 পাই বাই 8 ইনটু টি। টি মানে কত? টি মানে হচ্ছে 2 সেকেন্ড, তাই না? টি মানে কত? টি মানে হচ্ছে 2 সেকেন্ড। ওকে, তো 2 সেকেন্ড যদি হয়, তাহলে cos পাই বাই sin পাই বাই 2 চলে আসছে। সো a = মাইনাস পাই স্কয়ার বাই 16 ইনটু sin পাই বাই 2 ইজ 1। দেয়ারফর a = কত দাঁড়াচ্ছে? মাইনাস পাই স্কয়ার বাই 16 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই আমার অ্যান্সার, মাইনাস পাই স্কয়ার বাই 16, অপশন বি। এটাকে অল্টারনেটিভ মেথডেও করা যেত, জাস্ট আমি করছি না, জাস্ট আমি বলে দিচ্ছি অল্টারনেটিভ মেথড। a হচ্ছে কি? ওমেগা স্কয়ার, ওকে, ইনটু x, ফর্ম মাইনাস ওমেগা স্কয়ার ইনটু x। সো x এর জায়গায় আফটার অল তোমাকে ওই x বের করতেই হতো, অল্টারনেটিভ মেথডে হতো না, এটা একটাই মেথড, ঠিক আছে? ওকে, সো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম দেখো কি বলা আছে। নেক্সট প্রবলেম বলা আছে, পি দ্বিমেরু ভ্রামকের একটি তড়িৎ দ্বিমেরু কার্টেসীয় নির্দেশতন্ত্রের মূল বিন্দুতে রাখা আছে, ঠিক আছে, যার অভিমুখ জেড অক্ষ বরাবর। তাহলে একটা নির্দেশতন্ত্র আঁকি আমি, ওকে, একটা নির্দেশতন্ত্র আমি আঁকি, ঠিক আছে?
এই যে আমার একটা নির্দেশ তন্ত্র। ওকে, এই নির্দেশ তন্ত্রের মূল বিন্দুতে কি আছে? মূল বিন্দুতে আছে পি। কি আছে? পি আছে। ঠিক আছে, দ্বিমেরুটির অভিমুখ জেড অক্ষ বরাবর, তার মানে পি এর অভিমুখ হচ্ছে জেড অক্ষ বরাবর। এটা জেড অক্ষ, এটা মনে করো এক্স অক্ষ। একটি আধানকে সরি, তাহলে একটি কিউ আধানকে a00, তার মানে এটা হচ্ছে মনে করো প্রথমে ছিল এ পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে a00 থেকে 00a, এই পয়েন্টে নিয়ে যাচ্ছি 00a, মনে করো এটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, প্রয়োজনীয় কৃতকার্য কত হবে? প্রয়োজনীয় কৃতকার্য কত হবে? ঠিক আছে, মানে কৃতকার্যের ফর্মুলা কি? কৃতকার্যের ফর্মুলা W is equal to চার্জ ইনটু ভোল্টেজ ডিফারেন্স। তো ভোল্টেজ ডিফারেন্স এখানে কি হবে আমার? ভিবি মাইনাস ভিএ, কারণ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিলাম, পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? বি পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস এ পয়েন্টের পোটেনশিয়াল, তাহলে আসলো কিউ। এবার দ্বিমেরুর জন্য, দ্বিমেরুর জন্য কোন পয়েন্টে ভোল্টেজের ফর্মুলা কি হয়? ইম্পর্টেন্ট। আরে একটু এই জায়গাটাতে লিখি, তাহলে স্পেসের অভাব হবে না। লেখো আমার সাথে সাথে, তোমরা লেখো দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে বিভব V is equal to হবে 1/4πε0 হ্যাঁ P cos theta by r square, P cos theta by r square, মানে ধরো এইটা হচ্ছে আমার দ্বিমেরু, এই বরাবর আছে। ওকে, এই পয়েন্টে আমি সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ, কি ডিস্টেন্সে আছে? আর ডিস্টেন্সে, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই এ পয়েন্টে পি দ্বিমেরুর জন্য কি হবে বিভব? V is equal to 1/4πε0 P cos theta by r cube, এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, মনে রাখতে হবে এই ফর্মুলাটা, এটা কি আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে অ্যাপ্লাই করি। কিউ ভিবি, ভিবি দেখো কত হবে? 1/4πε0 ইন্টু পি ইন্টু, আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা কত? পি এর সঙ্গে আর এর অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। দেখো পি যেই বরাবর আরও সেই বরাবর, তাহলে কত হচ্ছে? cos 0 বাই বাই এই ডিসটেন্সটা কত? অরিজিনের সঙ্গে, অরিজিনের সাথে, অরিজিন থেকে বি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার মাইনাস 1/4πε0 পি, আচ্ছা এইখানে অ্যাঙ্গেল কত? আর এর সঙ্গে অ্যাঙ্গেল এ পয়েন্টে 90 ডিগ্রি, পি cos 90 ডিগ্রি, কারণ পি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর হচ্ছে এক্স অক্ষ বরাবর, তো অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি বাই এ স্কোয়ার, সো cos 90 জিরো হয়ে যায়, এই পার্টটা আউট হয়ে যাবে। আর cos 0 কত? 1, তাহলে আমার কি আসছে? 1/4πε0 পি কিউ বাই এ স্কোয়ার, এটাই হচ্ছে আমার কৃতকার্য, এটাই আমার কি? কৃতকার্য, এটাই অ্যান্সার। তার মানে অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ওকে, একটি রৈখিক আধান ঘনত্ব রৈখিক আধান ঘনত্ব ল্যামডা একটি সমকেন্দ্রিক অর্ধবৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে r1 r2, অর্ধবৃত্তের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র বিভব নির্ণয় করতে হবে। অর্ধবৃত্তের কোথায় তড়িৎ ক্ষেত্র বিভব নির্ণয় করতে হবে? কেন্দ্রে। ওকে, ওকে, তাহলে করা যাক।
এরকম একটা আছে, আর একটা আছে এরকম, তাই না? এটা হচ্ছে সেন্টার। এটা কি? এটা মনে করো হচ্ছে R1 রেডিয়াস দেওয়া আছে, এটা দেওয়া আছে কত? R2। তাহলে আমি ভেতরের R1 ব্যাসার্ধের অর্ধবৃত্তের জন্য, R1 ব্যাসার্ধের অর্ধবৃত্তের জন্য আমি প্রথমে হিসাব করব। ওকে, তো এখানে জাস্ট একটা ক্ষুদ্র অংশ নাও, R1 ব্যাসার্ধের অর্ধবৃত্তের উপর একটা ক্ষুদ্র অংশ নাও যার দৈর্ঘ্য ধরো dl। ওকে, তো ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে আধান। ল্যামডা মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে আধান, তাই না? তার মানে কি? dq বাই dl। ওকে, dq বাই dl। তাহলে এই ক্ষেত্রে এই আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম dl, এর জন্য কেন্দ্রে বিভব কত হবে? মনে করো dv ইজ ইকুয়াল টু কি 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট কি হচ্ছে dq, আধান কত আছে dl এর মধ্যে, dq বাই কি ফর্মুলা, কি ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট q বাই r, মানে r1। তাহলে এই যে বিভবটা কেন্দ্রে আমি বের করলাম R1 ব্যাসার্ধের অর্ধবৃত্তের জন্য, সেটা কতখানি অংশের জন্য? dl অংশের জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট dq এর জায়গায় আমরা কি লিখবো বলো তো? এক মিনিট, ওয়ান নোট। আচ্ছা, dq এর জায়গায় আমরা কি লিখবো বলো তো? dq এর জায়গায় লিখবো dv is equal to 1/4 পাই এপসাইলন নট, dq এর জায়গায় লিখবো lambda dl বাই r1। ওকে, therefore v কত হবে? ইন্টিগ্রেট করতে হবে স্যার, করো 1/4 পাই এপসাইলন নট, বাইরে চলে যাবে কনস্ট্যান্ট, lambda বাই r1 বাইরে চলে যাবে কনস্ট্যান্ট, ভেতরে কি থাকবে? ভেতরে থাকবে dl, that is 1/4 পাই এপসাইলন নট lambda বাই r1। আচ্ছা, এই dl কি? দৈর্ঘ্য, কি এই যে অর্ধবৃত্তটির দৈর্ঘ্য বা অর্ধ পরিসীমা, সরি, এই dl কি? dl হচ্ছে অর্ধবৃত্তের উপর একটি ক্ষুদ্র দৈর্ঘ্য dl। তাহলে এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে অর্ধবৃত্তটির দৈর্ঘ্য পাবো, মানে পাই আর পাবো, পাই r1 পাবো, r1 কেটে যাবে, পাই পাই কেটে যাবে। তাহলে v কত দাঁড়াচ্ছে? v দাঁড়াচ্ছে lambda বাই 4 এপসাইলন নট। দেখো v r এর উপর নির্ভরই করছে না, বিভব r এর উপর নির্ভরই করছে না। তাহলে এই ভিটা কার জন্য? R1 ব্যাসার্ধের অর্ধবৃত্তের জন্য। সিমিলারলি ভি প্রাইম কি হবে? ভি প্রাইম মানে কি? R2 ব্যাসার্ধের অর্ধগোলকের জন্য কেন্দ্রে বিভব, সেটাও ল্যামডা বাই 4 এপসাইলন নটই হবে। তাহলে ভি নেট কত দাঁড়াচ্ছে? চলো না এটাকে আমি একটা কাজ করি, ডি ভি1 বলে দিই। হ্যাঁ, ভি1, তাহলে এটা কত হবে? এটা হবে ভি2। এটা কত হবে? এটা হবে ভি2। সো ভি ইজ ইকুয়াল টু ভি1 প্লাস ভি2, ভি ইজ ইকুয়াল টু ভি1 প্লাস ভি2। তো ভি1 কত পেয়েছি? ল্যামডা বাই 4 এপসাইলন নট। ভি2 কত পেয়েছি? ল্যামডা বাই 4 এপসাইলন নট। সো আলটিমেটলি ভি ইজ ইকুয়াল টু দাঁড়াবে ল্যামডা বাই 2 এপসাইলন নট। ওকে, এটাই আমার অ্যান্সার। তারপরে দেখলাম অর্ধবৃত্তের জন্য কেন্দ্রে বিভব ব্যাসার্ধের উপর নির্ভর করে না, যে ব্যাসার্ধেরই হোক অর্ধবৃত্তটি অলওয়েজ ল্যামডা বাই 4 এপসাইলন নটই হবে। ওকে, তো নিউমেরিক্যালের মাধ্যমে আমরা অনেক সিদ্ধান্তেও আসতে পারি। তো যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, একটি 6 ভোল্টের ব্যাটারি নিম্ন রেখাঙ্কিত বর্তনীর প্রবাহ মাত্রা রেখাঙ্কিত বর্তনীর সঙ্গে যুক্ত আছে। তবে বর্তনীটি আঁকবো, আরেকবার এঁকে নিই। হ্যাঁ,
এটা 3, ওকে, আরেকটা আছে কত 3, তারপর আরেকটা আছে কত 6, তারপর আরেকটা আছে কত 6, মাঝখানে একটা আছে কত 5 ওহম, আচ্ছা এখানে আরেকটা আছে দ্যাট ইজ 2 ওহম, আর এই ভোল্টেজটা দেওয়া আছে 6 ভোল্ট। তাহলে বলেছে বর্তনীর প্রবাহ মাত্রা আই কত হবে, বর্তনীর প্রবাহ মাত্রা আই কত হবে, আই বের করতে বলেছে। দেখো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, এই যে লুপটা আছে, ব্রাঞ্চটা আছে 3 3 6 6 মাঝখানে 5, এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ, এটা কিন্তু হুইটস্টোন ব্রিজ এবং পারফেক্টলি এটা কিসে আছে, ব্যালেন্সড অবস্থায় আছে। কিভাবে বুঝবো স্যার, আরে এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে, দেখো পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে কি হচ্ছে না, 3 বাই 3 1, 6 বাই 6 1, তার মানে আফটার অল সার্কিটটা কিরকম হয়ে গেল, সার্কিটটা এরকম হয়ে গেল। 3 মাঝখানে যে 5 ওহম, ওর কোন রকম আর ভ্যালু থাকলো না, 3 3 নিচে হচ্ছে 6 6, ওকে। এই রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 6 ভোল্ট, ওকে। তাহলে এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নেই। 3 3 কিসে আছে, সিরিজে আছে 6, ওকে, হ্যাঁ কি না, 3 3 6 6 6 12, নিচের হচ্ছে 6 6 কত 12, তার মানে উপরে হচ্ছে কত 6, নিচে হচ্ছে কত 12, 6 12 কিসে আছে, প্যারালালে আছে, তাহলে 6 into 12 by 6 plus 12, ওকে, 72 by 18, that is 4। তাহলে এই ব্রাঞ্চটার রেজিস্ট্যান্স কত হয়ে গেল 4 ওহম, তার সঙ্গে এই 2 ওহম আছে সিরিজে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে 4 plus 2, that is 6 ওহম, আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে 4 plus 2 is equal to 6 ওহম, therefore current is equal to, therefore current is equal to I is equal to কি হচ্ছে V by R, V কত, V হচ্ছে 6, R কত 6, তার মানে কত আসছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার হচ্ছে আমার অ্যান্সার, অপশন এ, 1 অ্যাম্পিয়ার ইজ মাই অ্যান্সার and that is অপশন এ, ওকে, বোঝা গেল। তাহলে এই ছিল আমাদের সেট 1 এর বিভিন্ন কোয়েশ্চেন, ঠিক আছে। এরকম আমরা সেট 2 নিয়েও আসবো, প্রত্যেকটা সেট খুবই ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ, যেই না হয় নিট না হয় ডব্লিউবিজেই কোশ্চেন থেকে এসছে, পরের সেটে আমি জেনপাসের কোশ্চেন অ্যাড করে দিব, চাপ নেই, ঠিক আছে। বাট এইটুক মনে রাখবে প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসার মতো, প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তো এই প্র্যাকটিস সেশনের সঙ্গে সবাই যুক্ত হও, থ্যাংক ইউ, এবং নেক্সট সেট 2 তে আমাদের দেখা হচ্ছে, থ্যাংক ইউ।